বন্ধুরা, আমার নাম সুনিতা মজুমদার। আমি কলকাতার এক সাধারণ মেয়ে। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলব সেটি আমার চাচাতো ভাইকে নিয়ে। আমার চাচাতো ভাই ছিল আমার বন্ধুর মতো। ছোটবেলা থেকেই আমরা সব সময় একসাথে চলাফেরা করতাম। মনে মনে আমি তাকে পছন্দ করতাম, আর সেও আমাকে পছন্দ করত। একদিন আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। সবাই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, আর এদিকে আমার চাচাতো ভাই আমাকে বাড়ির পেছনের একটি বাগানে ডেকে নিয়ে আসলেন, এবং সেখানে সে আমাকে কিছু একটা বলার চেষ্টা করছিলেন। কিন্তু আমি বুঝতে পারছিলাম না সে আমাকে এখানে কেন নিয়ে আসলেন, আর সে কি বলতে চাইছেন। হঠাৎ আমার ভাইজা কেমন জানি করছিলেন, আর আমি কিছু বলতে পারছিলাম না, কারণ আমি ভাইয়াকে খুব সম্মান এবং বিশ্বাস করতাম। কিন্তু ভাইজা, বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবে। নিশ্চয়ই অনেক মজা পাবে। তাহলে চল বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। বন্ধুরা, ছোটবেলা থেকেই আমি একটি যৌথ পরিবারে বড় হয়েছি, আর সেখানেই আমাদের দুই পরিবার একসাথে থাকত। এক বিশাল পুরনো বাড়িতে। সেই বাড়িতে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতাম। এর মধ্যে আমার সবচাইতে ভালো বন্ধু ছিল আমার চাচাতো ভাই শাঙ্ক। শাঙ্ক আমার থেকে বছর 3 বড়। আমরা একসাথে খেলতাম, একসাথে পড়তে বসতাম, আর একসাথে বড় হওয়ার স্বপ্ন দেখতাম। ও ছিল আমার সেরা বন্ধু, আমার খেলার সাথী, আমার সব গোপন কথার ভাণ্ডার। আমার মনে আছে একবার খেলা করতে গিয়ে আমি পড়ে গিয়ে খুব ব্যথা পেয়েছিলাম। সেদিন শশাঙ্ক যেভাবে আমাকে কোলে তুলে নিয়ে ছুটেছিল আর আমার জন্য কেঁদেছিল, সেই দৃশ্যটা আজও আমার চোখে ভাসে। তখন বুঝিনি, কিন্তু আজ বুঝি। সেই ছোট ছোট মুহূর্তগুলোতেই আমাদের ভালোবাসার বীজ বোনা হয়েছিল। শাঙ্ক বরাবরই আমার প্রতি খুব যত্নশীল ছিল। আমি কি খেতে ভালোবাসি, কোন রং আমার পছন্দ, কোন গানে আমার মন ভালো হয়, সব ওর নখদর্পণে থাকত। আমাদের পরিবারের সবাই ভাবত এটা নিছকই ভাই বোনের স্নেহ, কিন্তু আমি অনুভব করতাম ওর এই ভালো লাগার মধ্যে স্নেহের চেয়েও বেশি কিছু লুকিয়ে আছে। ও ঘন্টার পর ঘন্টা আমার পাশে বসে থাকত, শুধু আমার কথা শোনার জন্য। আমার সব ছেলেমানুষি আবদার ও হাসি মুখে পূরণ করত। ওর চোখে আমি আমার জন্য এক অন্যরকম সম্মান আর ভালোবাসা দেখতে পেতাম, যা আমাকে সুরক্ষিত অনুভব করাত। আমার গান গাইতে খুব ভালো লাগত। তেমন কোনো প্রথাগত শিক্ষা ছিল না, কিন্তু নিজের মনেই গুনগুন করতাম। শশাঙ্ক ছিল আমার সবচেয়ে বড় শ্রোতা এবং অনুপ্রেরণা। ও বলতো, সুনিতা, তোর গালা জাদু আছে। যখন তুই গান করিস মনে হয় যেন সময় থেমে গেছে। ওর এই কথাগুলো আমাকে আরও বেশি করে গান গাইতে উৎসাহিত করত। ওই ছিল প্রথম মানুষ যে আমার প্রতিভাকে বিশ্বাস করেছিল। আমাদের কৈশোরের দিনগুলো এইভাবেই খুনসুটি বন্ধুত্ব আর একে অপরের প্রতি এক অব্যক্ত ভালো লাগা নিয়ে কেটে যাচ্ছিল। ধীরে ধীরে আমরা বড় হতে লাগলাম। স্কুল পেরিয়ে কলেজে পা রাখলাম। আমাদের জগৎটা বড় হতে শুরু করল, নতুন বন্ধুবান্ধব এলো। কিন্তু আমাদের দুজনের মধ্যেকার সেই বিশেষ সম্পর্কটা বদলায়নি, বরং সময়ের সাথে সাথে আরও গভীর হয়েছে। শাঙ্ক আমাকে সব সময় আগলে রাখত। কলেজ একেও আমার দিকে খারাপ নজরে তাকালে বা অহেতুক বিরক্ত করলে ও সামনে এসে দাঁড়াত। ওর এই রক্ষণশীলতা আমার কখনো খারাপ লাগত না, বরং ভালোই লাগত। মনে হতো পৃথিবীতে আমার খেয়াল রাখার মতো একজন মানুষ আছে। কলেজের দিনগুলোতে আমাদের দেখা সাক্ষাৎ কিছুটা কমলেও মনের দূরত্ব এক বিন্দু বাড়েনি, বরং সারাদিনের পর যখন ওর সাথে ছাদে বসে কথা বলতাম, তখন মনে হতো যেন সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেছে। আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতাম, স্বপ্ন দেখতাম। শাঙ্ক প্রায় বলতো সে জীবনে এমন কিছু করতে চায় যাতে সবাই ওকে নিয়ে গর্ব করে, আর সেই গর্বের সবচেয়ে বড় অংশীদার হব আমি। ওর চোখে আমি আমার জন্য যে স্বপ্ন দেখতাম তা আমাকে এক সুন্দর ভবিষ্যতের আশা দেখাত। একদিন সন্ধ্যায় টিপটিপ বৃষ্টি পড়ছিল। আমরা দুজন বারান্দায় বসেছিলাম। হঠাৎ শশাঙ্ক আমার হাতটা ধরে খুব শান্ত গলায় বলল, সুনিতা, আমি জানি না এটাকে কি বলে, কিন্তু তুই ছাড়া আমি নিজের জীবনটা ভাবতে পারি না। সেদিন ওর চোখের দিকে তাকিয়ে আমি কোনো উত্তর দিতে পারিনি, শুধু আলতো করে ওর হাতে চাপ দিয়েছিলাম। আমার নীরবতা ছিল আমার সম্মতি। সেদিন আমরা দুজনেই বুঝে গিয়েছিলাম আমাদের এই সম্পর্কটা শুধু ভাই বোনের স্নেহের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এভাবেই আমাদের নিখাত ভালোবাসার গল্প শুরু হয়েছিল। তখন আমরা জানতাম না যে এই ভালোবাসার জন্য ভবিষ্যতে আমাদের কত বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে। আমরা শুধু জানতাম
আমরা একে অপরকে ভালোবাসি এবং সারা জীবন একসঙ্গে থাকতে চাই। সেই সরল বিশ্বাস আর নিষ্পাপ ভালোবাসা নিয়ে আমরা এক নতুন অধ্যায়ের দিকে পা বাড়িয়েছিলাম, যে অধ্যায়ের প্রতিটি পাতায় লেখা ছিল অজস্র আবেগ আর ভালোবাসার কাহিনী। আমাদের ভালোবাসার গল্পটা তখন সবেমাত্র ডানা মেলতে শুরু করেছে। কলেজের দ্বিতীয় বর্ষে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমার বন্ধুরা সবাই জোর করে অনুষ্ঠানে আমার নাম দিয়ে দিল গান গাওয়ার জন্য। আমি প্রথমে খুব ভয় পেয়েছিলাম, কারণ এত মানুষের সামনে গান গাওয়ার অভ্যেস আমার ছিল না। কিন্তু শশাঙ্ক আমাকে সাহস দিল ও বলল, তুই শুধু মন থেকে গাইবি, দেখবি সবাই মুগ্ধ হয়ে শুনবে। আমি তো থাকবই তোর সামনে, শুধু আমার দিকে তাকিয়ে গাইবি। ওর এই বিশ্বাসটাই আমার সবচেয়ে বড় শক্তি ছিল। অনুষ্ঠানের দিন আমার বুক কাঁপছিল। স্টেজ এ ওঠার আগে আমি শশাঙ্ককে খুঁজছিলাম। ও ঠিকই দর্শকাসনের প্রথম সারিতে বসেছিল আর আমার দিকে তাকিয়ে হাসছিল। আমি মঞ্চে উঠলাম, কাপা কাপা হাতে মাইকটা ধরলাম আর চোখ বন্ধ করে ওর মুখটা ভাবলাম। তারপর আমার প্রিয় একটা রবীন্দ্রসঙ্গীত ধরলাম। গান গাওয়ার সময় আমার মনে হচ্ছিল আমি যেন শুধু ওর জন্যই গাইছি। চারপাশের হাজারো দর্শক, কোলাহল, সবকিছু আমার কাছে অদৃশ্য হয়ে গিয়েছিল। আমার পৃথিবী জুড়ে তখন শুধু আমার সুর আর শশাঙ্কের ওই মায়াবী চোখ দুইটা ছিল। গান শেষ হতেই পুরো অডিটোরিয়াম তালিতে ফেটে পড়ল। আমি চোখ খুলে দেখলাম সবাই দাঁড়িয়ে আমাকে সম্মান জানাচ্ছে, কিন্তু আমার চোখ খুঁজছিল শুধু একজনকে। শশাঙ্কর জায়গা থেকে উঠে দাঁড়িয়ে এমনভাবে তালি দিচ্ছিল যেন পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কারটা ওই পেয়েছে। ওর চোখে ছিল বিস্ময়, মুগ্ধতার সীমাহীন ভালোবাসা। অনুষ্ঠান শেষে ও আমার কাছে ছুটে এসে বলল, আমি জানতাম তুই পারবি, কিন্তু এতটা অসাধারণ গাইবই আমি ভাবতেও পারিনি। মনে হচ্ছিল যেন কোনো পেশাদার শিল্পী গান গাইছে। আমি তোর প্রেমের নতুন করে পড়ে গেলাম সুনিতা। ওই দিনের পর থেকে শশাঙ্কের ভালোবাসা যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। ও আমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করল। প্রায় বলতো আমার গানের একটা অ্যালবাম বের করবে। আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করত। আমরা একসাথে সিনেমা দেখতে যেতাম, গঙ্গার ধারে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতাম, ফুচকা খেতাম। আমাদের এই মুহূর্তগুলো ছিল খুব সাধারণ কিন্তু অসাধারণ সুন্দর। ওর সঙ্গ আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস বলে মনে হতো। ওর চোখে আমি আমার প্রতিচ্ছবি দেখতে পেতাম। শশাঙ্ক আমার প্রতি ভীষণ যত্নশীল ছিল। আমার পড়াশুনো, আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছুর খেয়াল রাখত। কিন্তু ওর মধ্যে একটা জিনিস খুব প্রবল ছিল, ও চাইত না আমি কোনো ভুল পথে যাই বা কোনো খারাপ সঙ্গতে পড়ি। ও আমাকে বলতো, দেখ সুনিতা, এই বয়সটা খুব সংবেদনশীল। আমি চাই না তুই এমন কারো সাথে মিশে কষ্ট পাস। তুই আমার কাছে খুব দামি। ওর এই কথাগুলোর মধ্যে আমি অধিকারবোধের চেয়েও বেশি খুঁজে পেতাম গভীর ভালোবাসা আর চিন্তা। আমাদের সম্পর্কটা খুব পবিত্র ছিল। আমাদের ভালোবাসায় কোনো দিখাবা বা লোক দেখানোর ব্যাপার ছিল না। আমরা একে অপরের হাত ধরে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতাম, কিন্তু আমাদের মধ্যে সবসময় একটা সম্মান ও শ্রদ্ধার সীমারেখা ছিল। শশাঙ্ক বলতো, বিয়ের আগে আমি তোকে এমনভাবে স্পর্শ করতে চাই না যাতে আমাদের ভালোবাসার পবিত্রতা নষ্ট হয়। আমি তোকে আমার স্ত্রী হিসেবে পেতে চাই, তার আগে আর কিছু নয়। ওর এই চিন্তাভাবনা আমাকে ওর প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল করে তুলেছিল। ধীরে ধীরে আমাদের দুজনের স্বপ্নগুলো এক হয়ে যাচ্ছিল। আমরা দুজনেই পড়াশোনা শেষ করে নিজেদের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম। শশাঙ্ক ইঞ্জিনিয়ারিং পড়ছিল আর আমি বাংলা সাহিত্যে অনার্স করছিলাম। আমরা ঠিক করেছিলাম প্রতিষ্ঠিত হয়ে পরিবারকে আমাদের সম্পর্কের কথা জানাব। আমরা নিশ্চিত ছিলাম আমাদের পরিবার আমাদের ভালোবাসাকে বুঝবে এবং মেনেও নেবে, কারণ তারা তো ছোটবেলা থেকে আমাদের একসাথেই দেখে এসেছে। কিন্তু আমরা হয়তো ভুলে গিয়েছিলাম, সমাজ আর পরিবারের সমীকরণ সবসময় এত সহজ হয় না। আমরা যেটাকে নিখাত ভালোবাসা ভাবছিলাম, সেটা পরিবারের চোখে অন্য কিছু হতে পারে। আমাদের সেই সুখের দিনগুলোতে আমরা ঘুণাক্ষরেও টের পাইনি যে আমাদের জন্য কতটা কঠিন সময় অপেক্ষা করছে। আমরা শুধু একে অপরের ভালোবাসায় ডুবেছিলাম আর একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন বলছিলাম, যে স্বপ্নে কোনো বাধা বিবর্তি ছিল না। কলেজের শেষ বছরটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। ফাইনাল পরীক্ষার চাপ, ভবিষ্যতের চিন্তা, সবকিছু মিলিয়ে আমরা খুব ব্যস্ত সময় পার করছিলাম। কিন্তু এই ব্যস্ততার মধ্যেও আমাদের ভালোবাসা একটুও কমেনি, বরং একে অপরের প্রতি নির্ভরতা আরও বেড়ে গিয়েছিল। পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা একসাথে গ্রুপ স্টাডি করতাম, গভীর রাত পর্যন্ত জেগে একে অপরকে পড়া বুঝিয়ে দিতাম। এই কঠিন সময়গুলোতে শশাঙ্ক আমার পাশে ছায়ার মতো ছিল। ও শুধু আমার প্রেমিক ছিল না, আমার সেরা বন্ধু এবং পথপ্রদর্শকও ছিল।
একদিন সন্ধ্যায় পড়াশোনার ফাঁকি আমরা ছাদে বসে কফি খাচ্ছিলাম। আকাশটা সেদিন মেঘমুক্ত ছিল, অগণিত তারা জ্বলজ্বল করছিল। শশাঙ্ক হঠাৎ আমার দিকে ফিরে খুব আন্তরিকভাবে বলল, সুনিতা, পড়াশোনা তো প্রায় শেষ। এরপর আমি চাকরিতে যোগ দেব। আমি আর অপেক্ষা করতে চাই না। আমি বাবাকে আমাদের কথা বলতে চাই। ওর কথায় আমার বুকের ভেতরটা ধক করে উঠল। একদিকে আনন্দ হচ্ছিল, অন্যদিকে একটা অজানা ভয়ও কাজ করছিল। আমি ওর হাতটা শক্ত করে ধরে বললাম, আমিও তাই চাই শশাঙ্ক, কিন্তু বাবা কাকারা কি মেনে নেবেন? শশাঙ্ক আমাকে আশ্বস্ত করে বলল, কেন মানবে না? আমরা একে অপরকে ভালোবাসি। দুজনেই প্রাপ্তবয়স্ক এবং প্রতিষ্ঠিত হতে চলেছি। আমাদের ভালোবাসায় তো কোনো ভুল নেই। তাছাড়া তারা তো আমাদের ছোটবেলা থেকে চেনেন। তারা জানেন আমরা একে অপরের জন্য কতটা সঠিক। তুই চিন্তা করিস না, আমি সবটা সামলে নেব। ওর আত্মবিশ্বাস দেখে আমার ভয়টা কিছুটা কেটে গেল। আমরা সিদ্ধান্ত নিলাম, ফাইনাল পরীক্ষার পরেই আমরা দুই পরিবারকে সবটা খুলে বলবো। আমাদের ভালোবাসার মুহূর্তগুলো ছিল খুব সাধারণ, কিন্তু ভীষণ রোমান্টিক। শশাঙ্ক আমাকে প্রায় ছোট ছোট উপহার দিয়ে চমকে দিত। কখনো হয়তো আমার প্রিয় লেখকের বই, আবার কখনো বা এক গোছা বেলি ফুল। ওর দেওয়া প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি ওর ভালোবাসা খুঁজে পেতাম। মনে আছে একবার আমার জন্মদিনে ও নিজে হাতে একটা কেক বানিয়ে এনেছিল। কেকটা হয়তো দেখতে খুব একটা সুন্দর ছিল না, কিন্তু ওর ভালোবাসা আর আন্তরিকতায় ভরা ওই কেকের আমার কাছে পৃথিবীর সেরা কেকেও বেশি ছিল। আমরা একে অপরের ভবিষ্যৎ নিয়ে অনেক পরিকল্পনা করতাম। শশাঙ্ক বলতো, বিয়ের পর আমরা একটা ছোট্ট বাড়ি ভাড়া নেব, যার সামনে একটা ফুলের বাগান থাকবে। আমি সেই বাগানে যত্ন নেব। আর ও অফিস থেকে ফিরে আমার সাথে বাগানে বসে চা খাব। ও বলতো, আমি চাই আমাদের বাড়িটা ইট সিমেন্টের হবে না, হবে ভালোবাসা আর বিশ্বাসের। ওর এই কথাগুলো শুনতে শুনতে আমি এক স্বপ্নের জগতে হারিয়ে যেতাম। ওর সাথে ঘর বাঁধার স্বপ্নটা আমার কাছে রূপকথার গল্পের মতো মনে হতো। আমাদের ভালোবাসায় কোনো শারীরিক আকর্ষণ ছিল না, ছিল আত্মার টান। আমরা একে অপরের চোখে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারতাম। শশাঙ্ক বলতো, আমার চোখ নাকি কথা বলে, আর আমি ওর হাসির প্রেমে পড়েছিলাম। ওর হাসিতে আমি সব দুঃখ ভুলে যেতাম। আমাদের সম্পর্কটা ছিল বন্ধুত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠা এক গভীর প্রেম, যেখানে একে অপরের হতে সম্মানটাই ছিল সবচেয়ে বড়। আমরা একে অপরকে বদলানোর চেষ্টা করিনি, বরং একে অপরের শক্তি হয়ে উঠেছিলাম। পরীক্ষা শেষ হলো, দুজনেরই খুব ভালো ফল হলো। শশাঙ্ক একটা নামী কোম্পানিতে খুব ভালো বেতনে চাকরিও পেয়ে গেল। আমাদের স্বপ্ন পূরণের প্রথম ধাপটা আমরা সফলভাবে পার করে ফেলেছিলাম। এবার সময় ছিল পরিবারের মুখোমুখি হওয়ার। আমরা দুজনেই মনে মনে প্রস্তুতি নিচ্ছিলাম। জানতাম পথটা হয়তো কিছুটা কঠিন হতে পারে, কিন্তু আমাদের বিশ্বাস ছিল আমাদের ভালোবাসা সব বাধা জয় করে নেবে। অবশেষে সেই দিনটা এলো। শশাঙ্ক ওর বাবাকে, অর্থাৎ আমার কাকাকে, আমাদের সম্পর্কের কথা জানালো। ও খুব শান্তভাবে গুছিয়ে সবকিছু বলল, আমাদের ভালোবাসার গভীরতা, আমাদের ভবিষ্যতের পরিকল্পনা, সবকিছু। কাকা সবটা শুনলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। তার মুখের গম্ভীর অভিব্যক্তি দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমরা যেটাকে খুব সহজ ভেবেছিলাম, সেটা যে আসলে কতটা কঠিন হতে চলেছে তার প্রথম ইঙ্গিত আমরা সেদিনই পেয়েছিলাম। শশাঙ্ক যেদিন কাকাকে আমাদের কথা বলল, সেদিন রাত থেকেই আমাদের বাড়িতে একটা চাপা উত্তেজনা বিরাজ করতে লাগল। কাকা প্রথমে আমার বাবার সাথে আলাদা করে কথা বললেন। তাদের মধ্যে অনেকক্ষণ ধরে কি কথা হলো আমরা কিছুই জানতে পারলাম না, কিন্তু তাদের দুজনের থমথমে মুখ দেখেই আমরা বুঝতে পারছিলাম পরিস্থিতি ভালো দিকে এগোচ্ছে না। সেই রাতে আমাদের বাড়িতে কেউ ঠিকমতো রাতের খাবারও খায়নি। একটা অদৃশ্য দেয়াল যেন দুই পরিবারের মধ্যে উঠে গিয়েছিল, যে দেয়ালটা আগে কখনো ছিল না। পরের দিন সকালে বাবা আমাকে ডেকে পাঠালেন। আমি ভয়ে ভয়ে তার ঘরে গেলাম। বাবা খুব শান্ত, কিন্তু দৃঢ় গলায় বললেন, শশাঙ্ক যা বলেছে তা কি সত্যি? আমি মাথা নিচু করে শুধু বললাম, হ্যাঁ বাবা। বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এটা সম্ভব নয় সুনিতা, তোমরা ভাই বোন সমাজ এটা মেনে নেবে না। তাছাড়া আমরা একই পরিবারের মধ্যে সম্পর্ক করে আত্মীয়তার এই সুন্দর বন্ধনটাকে জটিল করতে চাই না। তুমি শশাঙ্ককে ভুলে যাও। বাবার কথাগুলো আমার মাথায় বজ্রপাতের মতো আঘাত করল। আমি বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করলাম। বললাম, বাবা, আমরা একে অপরকে ভালোবাসি। আমাদের ভালোবাসায় কোনো অন্যায় নেই। আমরা শুধু সারা জীবন একসাথে থাকতে চাই। কিন্তু বাবা তার সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি বললেন, ভালোবাসা জীবনের সব কিছু নয়, পরিবারের সম্মান।
সামাজিক নিয়মকানুন এর চেয়ে অনেক বড়। একই অবস্থা হয়েছিল শশাঙ্কের বাড়িতেও। কাকা আর কাকিমা শশাঙ্ককে সাফ জানিয়ে দিয়েছিলেন এই সম্পর্ক তারা কোনো দিনও মেনে নেবেন না। এরপর থেকেই আমাদের দুজনের জীবনে নেমে এল এক বিভীষিকা। আমাদের দেখা সাক্ষাৎ, কথা বলা সব কিছু বন্ধ করে দেওয়া হলো। আমরা একই বাড়িতে থেকেও যেন দুজন দুই পৃথিবীর বাসিন্দা হয়ে গেলাম। পরিবারের সবাই আমাদের এমনভাবে এড়িয়ে চলতে লাগল যেন আমরা কোনো বড় অপরাধ করে ফেলেছি। যে কাকা আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন, তিনি আমার সাথে কথা বলা বন্ধ করে দিলেন। যে কাকিমা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতেন না, তিনি আমার দিকে ফিরেও তাকাতেন না। এই অবহেলা আমার কাছে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর ছিল। বাড়িতে প্রতিদিন অশান্তি লেগে থাকত। বাবা আর কাকার মধ্যে প্রায় এই বিষয় নিয়ে কথা কাটাকাটি হতো তাদের। এত বছরের মধুর সম্পর্কে ফাটল ধরতে শুরু করল শশাঙ্ক। এর প্রতিবাদ করতে গেলে কাকা ওকে ঘর থেকে বের করে দেওয়ার হুমকি দিতেন। আর আমি কিছু বলতে গেলেই মা কান্না জুড়ে দিতেন, বলতেন আমি নাকি পরিবারের মুখে চুনকালি দিয়েছি। আমরা দুজন অসহায়ের মতো এই নাটকীয়তা দেখতাম আর নীরবে চোখের জল ফেলতাম। আমাদের ভালোবাসার কারণে দুই ভাইয়ের পরিবারে যে ভাঙন ধরেছে এটা ভেবে আমরা দুজনেই ভীষণ কষ্ট পেতাম। আমরা বুঝতে পারছিলাম না আমাদের কি করা উচিত। একদিকে আমাদের ভালোবাসা, আমাদের স্বপ্ন, আর অন্যদিকে আমাদের পরিবার যাদের ছাড়া আমরা নিজেদের অস্তিত্বই কল্পনা করতে পারি না। শশাঙ্ক কয়েকবার আমাকে নিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার কথাও বলেছিল, কিন্তু আমি রাজি হইনি। আমি বলেছিলাম পরিবারের অমাতে পালিয়ে গিয়ে আমরা সুখী হতে পারব না। শশাঙ্ক, আমাদের ভালোবাসাকে যদি জয় করতে হয় তাহলে পরিবারের আশীর্বাদ নিয়েই করতে হবে। এই কঠিন সময়ে আমরা একে অপরের সবচেয়ে বড় শক্তি ছিলাম। যদিও আমাদের সামনাসামনি কথা বলার উপায় ছিল না, আমরা লুকিয়ে চিরকুটের মাধ্যমে বা মাঝ রাতে বারান্দায় ইশারায় কথা বলতাম। শশাঙ্ক আমাকে সাহস দিত, বলতো ভেঙে পড়িস না সুনিতা, একদিন সবাই আমাদের ভালোবাসাকে বুঝবে, সত্যের জয় হবেই। এরই কথাগুলোই আমাকে বেঁচে থাকার রসদ যোগাত। আমরা প্রতিজ্ঞা করেছিলাম যত বাধাই আসুক আমরা হাল ছাড়ব না। একদিন আমি জানতে পারলাম বাবা আমার জন্য পাত্র দেখা শুরু করেছেন। খবরটা শুনে আমার পায়ের তলা মাটি সরে গেল। আমি কল্পনাও করতে পারছিলাম না শশাঙ্ক ছাড়া অন্য কাউকে আমি আমার জীবনে মেনে নেব। আমি সিদ্ধান্ত নিলাম এইভাবে আর চুপ করে থাকা যাবে না, আমাকে আমার ভালোবাসার জন্য লড়তে হবে। কিন্তু কিভাবে লড়ব, কোনো পথে হাঁটলে আমরা আমাদের মঞ্জিল খুঁজে পাব, তা আমাদের জানা ছিল না। আমরা শুধু জানতাম আমাদের সামনে এক অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমার বিয়ের জন্য বাবা যে পাত্র দেখা শুরু করেছেন, এই খবরটা শশাঙ্কের কানে পৌঁছাতেই ও প্রায় দিশেহারা হয়ে গেল। ও সেদিন যাতেই আমার সাথে দেখা করার জন্য ছটফট করতে লাগল, কিন্তু কোনো উপায় ছিল না। পরদিন সকালে ও সরাসরি বাবার সামনে গিয়ে দাঁড়াল, খুব দৃঢ় কিন্তু সম্মান বজায় রেখে বলল, জ্যাঠামশাই, আমি জানি আপনারা আমাদের সম্পর্কটা মেনে নিতে পারছেন না, কিন্তু সুনিতার বিয়ে অন্য কোথাও ঠিক করে আপনি ওর জীবনটা নষ্ট করবেন না। আমি ওকে ছাড়া বাঁচতে পারব না। বাবার সাথে কাকার সম্পর্ক আগে খারাপ হয়েছিল। শশাঙ্কের এই কথায় তা আগুনে ঘি ঢালার মতো কাজ করল। বাবা রেগে গিয়ে বললেন, আমি তোমাকে শেখাতে এসো না আমার মেয়ের জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ। তুমি ওর মাথাটা খেয়েছ। আজই তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাও। কাকাও বদলে কিছু একটা বলায় দুই ভাইয়ের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। যে দুই ভাই একে অপরকে ছাড়া কিছুই বুঝত না, তারা আজ আমাদের ভালোবাসার জন্য একে অপরের শত্রু হয়ে গেল। এই দৃশ্য দেখাটা আমাদের জন্য ছিল অসম্ভব যন্ত্রণার। পরিবারের পরিস্থিতি দিন দিন আরও খারাপ হতে লাগল। বাড়িতে সব সময় একটা দম বন্ধ করা পরিবেশ থাকত। কেউ কারো সাথে ঠিকমতো কথা বলতো না। এর মধ্যেই বাবা আমার বিয়ে প্রায় ঠিক করে ফেললেন। ছেলে কলকাতার এক নামকরা ব্যবসায়ী, ভালো পরিবার, সবাই আমার ভাগ্যকে বাহবা দিতে লাগল। কিন্তু আমার মনের ভেতর কি চলছিল তা কেউ বোঝার চেষ্টা করল না। আমার পৃথিবীটা যেন অন্ধকার হয়ে আসছিল। শশাঙ্কের মুখটা মনে পড়লেই আমার কান্না পেত। বিয়ের দিন যত এগিয়ে আসছিল আমার উপর চাপ তত বাড়ছিল। মা প্রতিদিন আমাকে বোঝাতেন, দেখ মা, বাবা মায়েরা সন্তানের অমঙ্গল চায় না। আমরা তোর ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। তুই ছেলেটার সাথে মানিয়ে নিতে পারবি দেখিস। আমি শুধু চুপ করে শুনতাম, কিছুই বলতে পারতাম না। আমার কণ্ঠস্বর যেন হারিয়ে গিয়েছিল। আমি না পারছিলাম আমার ভালোবাসাকে ছাড়তে, আর না পারছিলাম আমার পরিবারকে কষ্ট দিতে। শশাঙ্ক ভেঙে পড়েছিল। ও খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিল। কাজেও মন বসাতে পারছিল না। ওর উজ্জ্বল মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছিল।
একদিন রাতে ও লুকিয়ে আমাকে একটা চিঠি পাঠালো। তাতে লেখা ছিল, সুনিতা, আমি আর পারছি না তোকে ছাড়া বাঁচার কথা আমি ভাবতে পারি না, চল আমরা কোথাও পালিয়ে যাই। আমরা প্রাপ্তবয়স্ক, আমাদের এই অধিকার আছে। ওরা যখন দেখবে আমরা একসাথে ভালো আছি তখন একদিন ঠিকই মেনে নেবে। ওর চিঠিটা পড়ে আমি অনেকক্ষণ কাঁদলাম। পালিয়ে যাওয়াটা হয়তো সবচেয়ে সহজ উপায় ছিল, কিন্তু আমার মন সায় দিচ্ছিল না। আমি ভাবছিলাম যে বাবা মা আমাকে একটু কষ্ট করে বড় করেছেন, তাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে আমি কিভাবে সুখী হব, যে পরিবার আমাদের সবকিছু তাদের কষ্ট দিয়ে পাওয়া ভালোবাসায় কি কোনো দিন শান্তি আসবে? আমি শশাঙ্ককে ফিরতে চিঠিতে লিখলাম, পালিয়ে যাওয়াটা কোনো সমাধান নয় শশাঙ্ক, এটা আমাদের কাপড়ও সোতা হবে। আমাদের ভালোবাসাকে যদি প্রমাণ করতে হয় তাহলে এখানেই, এই পরিবারের সামনেই করতে হবে। আমাদের এমন কিছু করতে হবে যাতে তারা নিজেরাই বুঝতে পারে আমরা একে অপরের জন্য কতটা জরুরি। আমার উত্তর পেয়ে শশাঙ্ক হয়তো হতাশ হয়েছিল, কিন্তু আমার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছিল। আমরা দুজনেই বুঝতে পারছিলাম আমাদের পথ খুব কঠিন। একদিকে আমার বিয়ের প্রস্তুতি চলছে, আর অন্যদিকে আমরা দুজন একটা সমাধানের পথ খুঁজছি। আমাদের হাতে সময় খুব কম ছিল। চারদিকে শুধু নিরাশা আর অন্ধকার দেখতে পাচ্ছিলাম আমরা। আমার বিয়ের আর মাত্র 1 সপ্তাহ বাকি। বাড়িতে আত্মীয় স্বজনে ভরে গেছে। সবাই আনন্দ করছে, হাসাহাসি করছে, আর আমি আমার ঘরে বসে মৃত্যুর প্রহর গুনছি। আমি ঠিক করে ফেলেছিলাম, যদি শশাঙ্ককে না পাই তাহলে এই জীবন আমি রাখব না। কিন্তু আমি জানতাম এটাও একটা ভুল সিদ্ধান্ত হবে। আমরা দুজনেই একটা অলৌকিকের অপেক্ষায় ছিলাম, এমন একটা কিছু যাই সমস্ত ঝড়কে থামিয়ে দিয়ে আমাদের এক করে দেবে। কিন্তু সেই অলৌকিক কিভাবে ঘটবে তা আমরা জানতাম না। আমার বিয়ের ঠিক 3 দিন আগে আমাদের পরিবারে একটা ভয়ানক বিপর্যয় নেমে এলো। বাবা আর কাকার একটা যৌথ পারিবারিক ব্যবসা ছিল, বেশ নামকরা কাপড়ের ব্যবসা। হঠাৎ করেই তাদের ব্যবসা সবচেয়ে বড় গোদামে আগুন লেগে গেল। খবরটা পেয়েই বাবা আর কাকা ছুটে গেলেন, কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। গুদামের প্রায় সমস্ত মাল পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এই আকস্মিক লোকসানের ধাক্কা বাবা সহ্য করতে পারলেন না। তিনি সেখানেই বুকে ব্যথা নিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। মুহূর্তের মধ্যে আমাদের বাড়ির সমস্ত আনন্দ উৎসবের আমেজ এক ভয়ঙ্কর নীরবতায় পরিণত হল। বাবাকে দ্রুত হসপিটালে ভর্তি করা হল। ডাক্তার জানালেন বাবার মারাত্মক হার্ট অ্যাটাক হয়েছে। অবস্থা খুবই আশঙ্কাজনক। এই খবরটা শুনে আমার মা আর কাকিমা প্রায় জ্ঞান হারিয়ে ফেললেন। কাকাও ভেঙে পড়েছিলেন, ব্যবসার এত বড় ক্ষতি, আর বড় ভাইজের এই অবস্থা। সব মিলিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছিলেন। চারদিকে শুধু কান্না আর হাহাকার। আমার বিয়ের কথা তখন সবাই ভুলে গিয়েছিল। এই কঠিন পরিস্থিতিতে যে মানুষটা প্রথম শক্ত হয়ে দাঁড়াল সে হল শশাঙ্ক। ও নিজের ব্যক্তিগত দুঃখ কষ্ট সবকিছু ভুলে গিয়ে পরিবারের হাল ধরল। একদিকে হসপিটালে বাবার পাশে থাকা ডাক্তারদের সাথে কথা বলা, অন্যদিকে ব্যবসার দিকটা সামলানো, সবকিছু একা হাতে করতে লাগল। আমি ওর দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছিলাম যে ছেলেটা কিছুদিন আগেও ভালোবাসার জন্য ভেঙে পড়েছিল, সে আজ পরিবারের জন্য পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছে। আমিও আমার সমস্ত শক্তি একত্রিত করে মায়ের পাশে দাঁড়ালাম। মা এবং কাকিমাকে সামলানো, বাড়ির দিকটা দেখা, হসপিটালে খাবার নিয়ে যাওয়া। আমি আর শশাঙ্ক মিলেমিশে সব কিছু করতে লাগলাম। এই বিপর্যয়ের মুহূর্তে আমরা দুজন একে অপরের সবচেয়ে বড় অবলম্বন হয়ে উঠলাম। আমাদের মধ্যে কোনো কথা হতো না, কিন্তু আমরা চোখের ইশারায় একে অপরের মনের অবস্থা বুঝতে পারছিলাম। আমাদের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে তখন পরিবারের প্রতি আমাদের দায়িত্বটাই বড় হয়ে উঠেছিল। বাবার অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও ব্যবসার ক্ষতিটা ছিল অংশ। কাকা একা হাতে কিছুই সামলে উঠতে পারছিলেন না। পাওনাদাররা টাকার জন্য চাপ দিচ্ছিল। বাজারে সুনাম নষ্ট হচ্ছিল। ঠিক এই সময় শশাঙ্ক এক দুঃসাহসী সিদ্ধান্ত নিল। ওর জমানো সমস্ত টাকা, যেটা ও নিজের ভবিষ্যতের জন্য জমিয়েছিল, সেটা ব্যবসার কাজে লাগিয়ে দিল। শুধু তাই নয়, ও দিন-রাত একটা করে নতুন করে সবটা গোছানোর চেষ্টা করতে লাগল। সাপ্লায়ারদের সাথে কথা বলা, পুরনো খদ্দের ধরে রাখা, নতুন করে মাল তোলার ব্যবস্থা করা, সবকিছু ও নিপুণভাবে সামলাতে শুরু করল। আমিও ঘরে বসে থাকিনি। আমাদের বাড়িতে অনেক পুরনো কারিগর ছিল যারা হাতের কাজ করত। আমি তাদের একত্রিত করলাম। আমার ডিজাইন নিয়ে কিছুটা ধারণা ছিল। আমি নতুন নতুন ডিজাইন এর শাড়ি তৈরি করার পরিকল্পনা করলাম এবং সেগুলো অনলাইনে বিক্রি করার একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা শুরু করলাম। শশাঙ্ক আমার এই পরিকল্পনাকে পুরোপুরি সমর্থন করল এবং আমাকে সব রকমভাবে সাহায্য করতে লাগবে।
আমরা দুজন মিলে আমাদের ডুবতে বসা ব্যবসাটাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে লড়তে শুরু করলাম। আমাদের এই অক্লান্ত পরিশ্রম আর একনিষ্ঠতা পরিবারের সবার চোখে পড়ছিল। কাকা, যিনি শশাঙ্কের উপর সবচেয়ে বেশি রেগেছিলেন, তিনি এখনও কাজের দক্ষতার পরিবারের প্রতি ওর ভালোবাসা দেখে অবাক হচ্ছিলেন। তিনি দেখতে পাচ্ছিলেন শশাঙ্ক শুধু একজন প্রেমিক নয়, সে একজন দায়িত্ববান ছেলেও বটে। যে ছেলে পরিবারের জন্য নিজের সর্বস্ব বাজি রাখতে পারে, সে কখনো পরিবারের অমঙ্গল করতে পারে না। আমার মা ও আমার পরিবর্তনটা লক্ষ্য করছিলেন যে মেয়েটা কিছুদিন আগেও বিয়ের চিন্তায় ভেঙে পড়েছিল, সে আজ কত শক্তভাবে পুরো সংসারটাকে আগলে রেখেছে। তিনি বুঝতে পারছিলেন শশাঙ্করের সঙ্গী আমাকে এই শক্তিটা দিয়েছে। আমরা দুজন একসাথে থাকলে যে কোনো বিপদ মোকাবিলা করতে পারব। এই বিশ্বাসটা ধীরে ধীরে তাদের মনেও জন্মাতে শুরু করেছিল। আমাদের অজান্তেই আমাদের এই নিঃস্বার্থ কাজটা তাদের কঠিন মনের বরফ গলাতে শুরু করেছিল। প্রায় 1 মাস হসপিটালে থাকার পর বাবা কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। যদিও তিনি শারীরিকভাবে খুব দুর্বল ছিলেন, কিন্তু তার চোখের দৃষ্টি ছিল আগের চেয়ে অনেক স্বচ্ছ। বাড়িতে ফিরলে তিনি দেখলেন সবকিছু কেমন বদলে গেছে। যে ব্যবসাটা তিনি ধ্বংসের পথে দেখে এসেছিলেন, সেটা শ্মশানকের অক্লান্ত পরিশ্রমে আবার ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। আমি যে অনলাইন প্ল্যাটফর্মটা শুরু করেছিলাম, সেটাও বেশ ভালো সাড়া পেতে শুরু করেছে। বাবা অবাক হয়ে আমাদের দুজনেরই কর্মকাণ্ড দেখতেন। কাকার মধ্যেও আমি একটা বড় পরিবর্তন লক্ষ্য করলাম। তিনি এখন শশাঙ্কের সাথে বন্ধুর মতো মেশিন ব্যবসার প্রতিটি সিদ্ধান্ত তিনি শশাঙ্কের সাথে আলোচনা করে নেন। একদিন আমি আড়াল থেকে শুনলাম কাকা তার এক বন্ধুকে ফোন বলছেন, আমার ছেলেটা যে এত বড় হয়ে গেছে আমি আরে বুঝতেই পারিনি। ও না থাকলে এই বিপদে আমরা হয়তো পথেই বসে যেতাম। ও শুধু আমাদের ব্যবসা বাঁচায়নি, আমাদের পুরো পরিবারটাকে একাই টেনে তুলেছে। কাকার এই কথাগুলো শুনে আমার চোখে জল এসে গিয়েছিল। বাবা আর কাকার মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, সেটাও ধীরে ধীরে কমতে শুরু করল। তারা আবার আগের মতো একসাথে বসে ব্যবসার কথা বলতেন, পরিবারের কথা বলতেন, আর তাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতাম আমি আর শশাঙ্ক। তারা বুঝতে পারছিলেন আমরা দুজন একে অপরের পরিপূরক। আমাদের ভালোবাসাটা শুধু আবেগ সর্বস্ব ছিল না, এর ভিত্তি ছিল অনেক গভীরে দায়িত্ববোধ, সম্মান আর পারস্পরিক নির্ভরতার উপর। একদিন সন্ধ্যায় আমাকে আর শশাঙ্ককে একসাথে তার ঘরে ডাকলেন। আমরা দুজনেই ভয়ে ভয়ে ঘরে ঢুকলাম। কাকাও সেখানে ছিলেন। বাবা আমাদের দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর খুব শান্ত গলায় বললেন, জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা আমি আমার এই অসুস্থতা থেকে পেয়েছি। আমি বুঝতে পেরেছি সম্মান সামাজিকতার চেয়েও বড় হলো মানুষের সম্পর্ক। যে সম্পর্ক বিপদের দিনে ছায়া দেয়, তার চেয়ে খাঁটি আর কিছু হতে পারে না। বাবার কথাগুলো শুনে আমরা চুপ করে দাঁড়িয়েছিলাম। তিনি শশাঙ্কের দিকে তাকিয়ে বললেন, তুমি যা করেছ তার জন্য তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। তুমি শুধু আমার ব্যবসা বা পরিবারকে বাঁচাওনি, তুমি আমার চোখ খুলে দিয়েছ। তুমি প্রমাণ করে দিয়েছ তোমার ভালোবাসা কতটা নিঃস্বার্থ। তুমি আমার মেয়ের জন্য সবচেয়ে যোগ্য পাত্র। বাবার মুখ থেকে এই কথাগুলো শুনে আমি আর শশাঙ্ক বিশ্বাস করতে পারছিলাম না। আমাদের মনে হচ্ছিল যেন আমরা স্বপ্ন দেখছি। এরপর কাকা আমার মাথায় হাত রেখে বললেন, মা, আমাদের ভুল হয়ে গিয়েছিল। আমরা তোমাদের ভালোবাসাকে চিনতে পারিনি। তোমরা দুজন শুধু একে অপরকে ভালোবাসো না, তোমরা এই পুরো পরিবারটাকে ভালোবাসো। তোমাদের এক থাকতে দেখলে আমাদের চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। এ কথা বলে বাবার কাকা একে অপরকে জড়িয়ে ধরলেন। বহুদিন পর আমরা আমাদের পরিবারকে আবার আগের মতো হাসতে দেখলাম। সেই মুহূর্তে আমাদের দুজনের চোখ দিয়েই আনন্দশ্রু গড়িয়ে পড়ছিল। আমরা যে দিনটার জন্য এত অপেক্ষা করেছি, এত কষ্ট সহ্য করেছি, সেই দিনটা অবশেষে আমাদের জীবনে এসেছিল। আমাদের ভালোবাসা কোনো নাটকীয়তার মাধ্যমে জয়ী হয়নি, জয়ী হয়েছিল আমাদের ধৈর্য, আমাদের আত্মত্যাগ আর পরিবারের প্রতি আমাদের নিঃস্বার্থ কর্তব্যের মাধ্যমে। আমরা প্রমাণ করে দিয়েছিলাম সত্যিকারের ভালোবাসা কখনো পরিবার থেকে দূরে সরিয়ে দেয় না, বরং পরিবারকে আরও শক্ত করে বেঁধে রাখে। পরিবারের সম্মতি পাওয়ার পর আমাদের বাড়িতে আবার উৎসবের মাহৌল ফিরে এল। তবে এবার আর কোনো বিষাদের ছায়া ছিল না, ছিল শুধু নিখাত আনন্দ। আমার যে বিয়েটা একসময় আমার কাছে অভিশাপ মনে হচ্ছিল, সেই বিয়ের প্রস্তুতি এখন নতুন করে শুরু হলো। কিন্তু এবার পাত্র আমার স্বপ্নের পুরুষ, আমার ভালোবাসা শশাঙ্ক। আমাদের পরিবার বুঝতে পেরেছিল ছেলেমেয়েদের পছন্দের উপর গুরুত্ব দেওয়া কতটা জরুরি, কারণ তারা তাদের পছন্দের মানুষটির সাথেই শত কষ্টের পরেও সুখে থাকতে পারে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হল।
এক শুভ দিনে আমাদের দুই পরিবারের সমস্ত আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধবদের উপস্থিতিতে আমার আর শশাঙ্কের ৪ হাত এক হল। আমাদের বিয়েটা শুধু দুইটা মানুষের মিলন ছিল না, ছিল দুইটা পরিবারের পুনর্মিলন। যে বাড়িতে কিছুদিন আগেও অশান্তির কালো মেঘ জমেছিল, সেই বাড়ি আজ আনন্দের আলো ঝলমল করছিল। বাবা আর কাকার হাসিমুখ দেখে আমার মনে হচ্ছিল আমি যেন স্বর্গে আছি। তাদের চোখের জল আজ আর কষ্টের ছিল না, ছিল পরম শান্তির। বিয়ের মণ্ডপে শশাঙ্কের পাশে বসে আমার মনে হচ্ছিল আমাদের এই পথ চলাটা যেন এক গল্পের মতো, কত বাধা, কত কষ্ট, কত চোখের জল পেরিয়ে আমরা আজ এই জায়গায় এসে পৌঁছেছি। আমি শশাঙ্কের দিকে তাকালাম, ওর চোখেও আমি একই ভাব দেখতে পেলাম। ও আমার হাতটা শক্ত করে ধরে ফিসফিস করে বলল, বলেছিলাম না একদিন সব ঠিক হয়ে যাবে। সত্যের জয় হলো সুনিতা। ওর কথায় আমি শুধু হাসলাম, যে হাসিতে মিশেছিল সমস্ত প্রাপ্তির আনন্দ। বিয়ের পর আমাদের জীবনটা এক নতুন খাতে বইতে শুরু করল। আমরা দুজনে মিলে আমাদের পারিবারিক ব্যবসাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখলাম। শশাঙ্ক ওর মেধা দিয়ে ব্যবসার উন্নতি করছিল, আর আমি আমার সৃজনশীলতা দিয়ে নতুন নতুন দিগন্ত উন্মোচন করছিলাম। আমাদের কাজের এই মেলবন্ধন আমাদের সম্পর্কে কেউ আরও মজবুত করে তুলেছিল। আমরা শুধু স্বামী স্ত্রী ছিলাম না, ছিলাম একে অপরের সেরা বন্ধু এবং বিজনেস পার্টনার। আমাদের পরিবারেও এখন আর কোনো অশান্তি নেই। মা আর কাকিমা এখন আমাদের দুজনের খেয়াল রাখতে ব্যস্ত থাকেন। তারা প্রায়ই বলেন, তোরা দুজন একসাথে থাকলে আমাদের আর কোনো চিন্তা নেই। যে আত্মীয়রা একদিন আমাদের সম্পর্ক নিয়ে কানাঘুষা করত, তারাই এখন আমাদের ভালোবাসার উদাহরণ দেয়া। আমরা বুঝতে পারলাম সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়। যদি ভালোবাসাটা খাঁটি হয় এবং উদ্দেশ্য সৎ থাকে, আমাদের ভালোবাসার গল্পটা হয়তো একটু অন্যরকম। এখানে কোনো পালিয়ে যাওয়ার অধ্যায় নেই, নেই কোনো বিদ্রোহ, আছে শুধু ধৈর্য, বিশ্বাস আর পরিবারের প্রতি ভালোবাসা। আমরা শিখেছি ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য পরিবারকে ছেড়ে যাওয়াটা কোনো সমাধান নয়, বরং পরিবারের মন জয় করেই ভালোবাসাকে সার্থক করা যায়। কারণ পরিবারের আশীর্বাদ ছাড়া কোনো সম্পর্কই পূর্ণতা পায় না। আমাদের সেই হার্ট টাচিং কাজটা ছিল আমাদের পরিবারের প্রতি আমাদের দায়িত্ববোধ, যা তাদের মন বেতন করতে বাধ্য করেছিল। বন্ধুরা, আজ আমার গল্প প্রায় শেষের পথে। আমি আর শশাঙ্ক এখন খুব সুখে আছি। আমাদের ছোট্ট সংসারে ভালোবাসার কোনো কমতি নেই। আমরা আমাদের পরিবারকে নিয়ে এক সুন্দর জীবন যাপন করছি। আমাদের গল্প থেকে আমি তোমাদের শুধু একটা কথাই বলতে চাই, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তখনও হাল ছেড়ো না। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, ধৈর্য ধরে সঠিক পথের জন্য অপেক্ষা করো। মনে রাখবে, ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার কষ্ট সারা জীবনের পথে হয়তো অনেক জটিলতা আসবে, পরিবারের সাথে মতের অমিল হতে পারে, কিন্তু তার জন্য ভালোবাসার মানুষটির হাত ছেড়ে দেওয়া উচিত নয়। বরং বুদ্ধিমত্তা, ধৈর্য এবং সম্মান দিয়ে পরিস্থিতি মোকাবিলা করা উচিত। ভালোবাসার শক্তি দিয়ে সবকিছু জয় করা সম্ভব। আর প্রত্যেক অভিভাবকেরও উচিত তাদের সন্তানদের পছন্দ এবং অনুভূতির উপর গুরুত্ব দেওয়া, কারণ তাদের সুখের চেয়ে বড় আর কিছুই হতে পারে না। আমার গল্পটা শোনার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আমার আর শশাঙ্কের এই ছোট্ট প্রেমের কাহিনী তোমাদের ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থেকো আর নিজেদের ভালোবাসার মানুষটিকে খুব যত্নে রেখো, কারণ এই পৃথিবীতে ভালোবাসার চেয়ে দামি আর কিছুই নেই। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।